মিস্টেরিয়াস জোনের আসরে সকল শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আমি সুদীপ। আগের এপিসোডের গল্পগুলো যদি আপনারা না শুনে থাকেন তাইলে এই ভিডিওর পরে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, একবার দেখে নিতে পারেন। মিস্টেরিয়াস জোন কোনো রকম কালা জাদু, অন্ধবিশ্বাস, কোনো অলৌকিক ঘটনাকে প্রসারিত করে না। মিস্টেরিয়াস জোনের কাজ শুধুমাত্র শ্রোতাদের আনন্দ উপভোগ করানো। আজকে যেই গল্পটি শোনাবো সেই গল্পটি কোনো মানুষের কোনো কিছু কেনার শখ থাকলে যদি সেটা নাও পায়, সেটা আপনা থেকেই কী করে পূরণ হয়ে যায় এই গল্পে সেই উল্লেখ রয়েছে। আজকের 12 নম্বর এপিসোডের গল্প পুরনো জিনিস, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পুরনো জিনিস। মদনবাবুর একটাই নেশা, পুরনো জিনিস কেনা। মদনবাবুর পৈতৃক বাড়িটা বিশাল, তার টাকারও অভাব নেই। বিয়ে টিয়ে করেননি বলে এই একটা বাতিক নিয়ে থাকেন। বয়স বেশি নয়, 30-35-এর মধ্যেই। তিনি ছাড়া বাড়িতে একটি পুরনো রাঁধুনি, বামুন আর বুড়ো চাকর আছে। মদনবাবু দিব্যি আছেন, ঝুট ঝামেলা নেই। কোথাও পুরনো জিনিস, কিন্তুক জিনিস কিনে ঘরে ঠাঁই করেছেন, তার হিসেব নেই। তবে জিনিসগুলো ঝাড়পোছ করে সযত্নে রক্ষা করেন তিনি। ইঁদুর আরশোলা ওই পোকার বাসা হতে দেয় না। ট্যাগ ঘড়ি, দেয়াল ঘড়ি, আলমারি, খাট, পালং, ডেস্ক, টেবিল চেয়ার, দোয়াতদানি, নস্যির ডিব্বে, কলম, ঝাল লণ্ঠন, বাসনপত্র সবই তার সংগ্রহের মধ্যে আছে। খবরের কাগজে তিনি সবচেয়ে মন দিয়ে পড়েন পুরনো জিনিস বিক্রির বিজ্ঞাপন। রোজ অবশ্য ওরকম বিজ্ঞাপন থাকে না, কিন্তু রবিবারের কাগজে একটি দুটি থাকেই। আজ রবিবার সকালে মদনবাবু খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন। ম্যাকফেরাল সাহেবের 150 বছরের পুরনো বাড়ির সব জিনিস বিক্রি করা হবে। ব্রড স্ট্রিটে ম্যাকফেরাল সাহেবের যে বাড়িটা আজও টিকে আছে তার অবস্থা খুবই শোচনীয়, বড় অবস্থা। কর্পোরেশন থেকে বহুবার বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু বুড়ো ম্যাকফেরালের আর সরাবার জায়গা ছিল না বলে বাড়িটা ভাঙা হয়নি। ওই বাড়িতে ম্যাকফেরালদের 3 পুরুষের বাস। জন ম্যাকফেরালের সঙ্গে মদনবাবুর একটু চেনা ছিল, কারণ জন ম্যাকফেরালও পুরনো জিনিস কেনার বাতিক। মাত্র মাস 5 আগে সাহেব মারা যান। তখনই মদনবাবু তার জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। এক অবাঙালি ব্যবসায়ীর কাছে আগে থেকেই বাড়ি এবং জিনিসপত্র বাধা দেওয়া ছিল। সেই ব্যবসায়ী মদনবাবুকে সাফ বলে দিয়েছিল, উটকো ক্রেতাকে জিনিস বিক্রি করা হবে না, নিলামে চড়ানো হবে। মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে বললেন, ওহে ভজা, আমি চললুম। দোতলার হলঘরটার উত্তর দিক থেকে পিয়ানোটাকে সরিয়ে কোণে ঠেলে দিস, আজ কিছু নতুন জিনিস আসবে। ভজা মাথা নেড়ে বলে, নতুন নয় পুরনো। মদনবাবু বললেন, ওই হলো। আর রাঁধুনিকে বলিস খাবার ঢাকা দিয়ে রাখে, যেন ফিরতে দেরি হতে পারে। মদনবাবু ট্যাক্সি হাঁকিয়ে যখন ম্যাকফেরালের বাড়িতে পৌঁছলেন, তখন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে। মদনবাবু বেশিরভাগ লোকই চেনেন। এরা সকলেই পুরনো জিনিসের সমাজদার এবং খদ্দের। সকলেরই বিলক্ষণ টাকা আছে। মদনবাবু বুঝলেন আজ তার কপালে কষ্ট আছে। আদৌ কোনো জিনিস হাত দেওয়া যাবে কিনা সন্দেহ। নিলামের আগে খদ্দেররা এ ঘর ও ঘর ঘুরে ম্যাকফেরালের বিপুল সংগ্রহ রাশি দেখেছেন। আসবাবপত্র থেকে শুরু করে ছোটোখাটো জিনিসের এক খনি বিশেষ। কোনটা ছেড়ে কোনটা ধরেন তা ভাবতে গিয়ে মদনবাবু হিমশিম খেতে লাগলেন। বেলা 12টায় নিলাম শুরু হলো। একটা করে জিনিস নিলামে ওঠে, আর সঙ্গে সঙ্গেই হাঁকডাক পড়ে যায়। মদনবাবু চোখের সামনে একটা মেহগনির পালঙ্গ 10,000 টাকায় বিকিয়ে গেল। একটা কাঠগ্লাসের পানপাত্র সেট, সেটিও বিকিয়ে গেল 12,000 টাকায়। এক ছড়া মুক্তমালার
দাম উঠল 40,000। মদনবাবু বেলা 4টে অবধি একটা জিনিসও ধরতে পারলেন না। মনটা ভারী খারাপ হয়ে গেল। দর আজ যেন বড্ড বেশি উঠে যাচ্ছে। একেবারে শেষ দিকে একটা পুরনো কাঠের আলমারি নিলামে উঠল। বেশ বড়সড় এবং সাদামাটা আলমারিটা অন্তত একটা স্মৃতিচিহ্ন হিসেবে গঞ্জা করার জন্য মদনবাবু প্রথমেই দর হাঁকালেন 5,000। একটা বুড়ো হাঁকলো 20,000। মদনবাবু অবাক হয়ে গেলেন। একটা কাঠের আলমারির দর এত ওঠার কথাই নয়। কেউ ফাঁকা আওয়াজ ছেড়ে দর বাড়াচ্ছে নাকি? নিলামে এরকম প্রায়ই হয়। তবে মদনবাবুর মর্যাদাতে লাগছিল খালি হাতে ফিরে যাওয়াটা। একটা কিছু নিয়ে না যেতে পারলে নিজের কাছে যে নিজেই মুখ দেখাতে পারবে না। মদনবাবু তাই মরিয়া হয়ে ডাকলেন 21,000। আশ্চর্য এই যে দর আর উঠল না। 21,000 টাকায় আলমারিটা কিনে মহানন্দে বাড়ি ফিরলেন মদনবাবু। যদিও মনে মনে বুঝলেন দরটা বড্ড বেশি হয়ে গেল। পরদিন সকালে আলমারিটা কুলিরা ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল। দোতলার হল ঘরের উত্তর দিকে জানলার পাশে সেটা রাখা হলো। বেশ ভারী জিনিস। 10টা কুলির গলদধর্ম হয়ে গেছে এটাকে তুলতে। নীলামালার দেয়া চাবি দিয়ে আলমারিটা খুলে ফেললেন মদনবাবু। নিচে ওপরে কয়েকটা ড্রয়ার, মাঝখানে ওয়ার্ড্রপ। মদনবাবু অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন জিনিসটা। বার্মা সেগুন কাঠের তৈরি, ভালো জিনিস। কিন্তু 21,000 টাকা দরটা বেজায় বেশি হয়ে গেছে। তার আর কি করা? এ নেশা যার আছে তাকে মাঝে মাঝে ঠকতেই হয়। 21,000 টাকার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল মদনবাবু। গভীর রাতে ম্যাকফেরাল সাহেবের স্বপ্ন দেখলেন। বুড়ো তাকে বলছে, তুমি মোটেই ঠকুনি, হে বরং জিতেছ। মদনবাবু ম্লান হেসে বললেন, না সাহেব, নিছক কাঠের আলমারির জন্য দর হাঁকাটা আমার ঠিক হয়নি। ম্যাকফেরাল শুধু ঘন ঘন মাথা নেড়ে বলল, না না, আমার তা মনে হয় না, আমার তা মনে হয় না। মদনবাবু মাঝরাতে ঘুম থেকে উঠে একবার জল খান রোজই। আরও ঘুম ভাঙল পাশের টেবিল থেকে জলের গ্লাসটা নিয়ে গিয়ে শুনলেন পাশের হলঘর থেকে যেন একটু খুটুর খুটুর শব্দ আসছে। ওই ঘরে তার সব স্বাদের পুরনো জিনিস। মদনবাবু তাড়াতাড়ি উঠে টর্চ নিয়ে পাশের ঘরে হানা দিলেন। টর্চটা জ্বালাতে যাবেন, এমন সময় কে যেন বলে উঠল, দয়া করে বাতিটা জ্বালাবেন না, আমার অসুবিধে হবে। মদনবাবু ভারী রেগে গেলেন। টর্চটার সুইচ টিপে বললেন, আচ্ছা, নির্লজ্জ লোক তো, চুরি করতে ঢুকে আবার চোখ রাঙানো হচ্ছে। কে হে তুই? চোরটা যে কে বা কেমন তা বোঝা গেল না, কারণ টর্চটা জ্বলল না। মদনবাবু টর্চটা বিস্তর ঝাঁকালেন, নাড়ালেন, উল্টে পাল্টে সুইচ টিপলেন, বাতি জ্বলল না। কে যেন মোলায়েম স্বরে বলল, অত ঘাবড়াচ্ছেন কেন? মদনবাবু চোরকে ধরার জন্য অস্তিন গোটাতে গিয়ে টের পেলেন যে তার গায়ে জামা নেই। আজ গরম বলে খালি গায়ে শুয়েছেন। হেরে গলায় একটা হাঁক মারলেন, শিগগির বেরো বলছি, নইলে গুলি করব। আমার কিন্তু রিভলভার আছে। নেই। কে বলল নেই? জানি কি না, কিন্তু লাঠি আছে, খুঁজে পাবেন না। কে বলল খুঁজে পাবো না? অন্ধকারে লাঠি খোঁজা কি সোজা? আমার গায়ে কিন্তু সাংঘাতিক জোর, এক ঘুষিতে নারকল ফাটাতে পারি। আওয়াজ আসলো, কোনো দিন ফাটাননি। কে বলল ফাটাননি? জানি কি না, আপনার গায়ে তেমন জোরই নেই। আমি লোক ডাকি, দাঁড়াও। কেউ আসবে না, কিন্তু খামাখা কেন চেঁচাচ্ছেন? চেঁচাবো না। আমার এই স্বাদের সব জিনিস এ ঘরে, আর এই ঘরেই কিনা চোর। চোর বটে, কিন্তু এলেবেলে চোর তো নয় মশাই। মদনবাবু বললেন, তার মানে? কাল সকালে বুঝবেন। এখন যান, গিয়ে ঘুমোন। আজকে
ডিস্টার্ব করবেন না। মদনবাবু ফের ঘাবড়ে গিয়ে ফিরে এলেন ঘরে। দুরু দুরু বুকে বসে থেকে পাশের ঘরের নানা বিচিত্র শব্দ শুনতে লাগলেন। তার স্বাদের সব জিনিস বুঝি এবারে যায়। দিনের আলো ফুটতেই মদনবাবু গিয়ে হল ঘরে যা দেখলেন তাতে ভারী অবাক হয়ে গেলেন। ম্যাকফেরারের সেই কাঠ গ্লাসের পানপাত্রের সেট আর একটা গ্র্যান্ডফাদার ক্লক হল ঘরে দিব্যি সাজিয়ে রাখা। এই দুটো জিনিস কিনেছিলেন দুজন আলাদা খদ্দের। খুশি হবেন কি দুঃখিত হবেন তা বুঝতে পারলেন না মদনবাবু, কিন্তু অনেক ভেবে চিনতে খুশি খুশিই লাগছিল তার। আবার রাত হলো। মদনবাবু খেয়ে দিয়ে শয্যা নিলেন, তবে ঘুম হলো না। এপাশ ওপাশ করতে করতে একটু তন্দ্রা মতো এলো। হঠাৎ হল ঘরে আগের রাতের মতন শব্দ শুনে তড়াক করে উঠে পড়লেন। হল ঘরে গিয়ে ঢুকে টর্চটা জ্বালাতে চেষ্টা করলেন। কে? তা দিয়ে আপনার কি দরকার? যান না, গিয়ে শুয়ে থাকুন, আমাদের কাজ করতে দিন। মদনবাবু একটু কাঁপা গলায় বললেন, তোমরা কারা বাবারা? সে কথা শুনলে আপনি ভয় পাবেন। ইয়ে, তা আমি একটু ভীতু বটে, কিন্তু বাবারা এসব কি হচ্ছে একটু জানতে পারি না? খারাপ তো কিছুই হয়নি মশাই, আপনার তো ভালোই হচ্ছে। তা হচ্ছে, তবে কিনা চুরির দায়ে না পড়ি। তোমরা কি চোর? লোকটা এবার রেগে গিয়ে বলল, কাল থেকে চোর চোর করে গলা শুকোচ্ছেন কেন? আমরা ফালতু চোর নই, তবে আমরা ম্যাকফেয়ার সাহেবের সব চেলা চামুন্ডা। আমি হলুম কে সর্দার, যাকে আপনি কিনেছেন 21,000 টাকায়। আলমারি? আজ্ঞে, আমরা সব ঠিক করেই রেখেছিলুম। যে খুশি আমাদের কিনুক না কেন, আমরা শেষ অবধি সবাই মিলেমিশে থাকবো। তাই তাই কি? তাই সবাই জোট বাঁধছি, তাতে আখেরে আপনারই লাভ। মদনবাবু বেশ খুশি হলেন, তবু মুখে একটু দুশ্চিন্তার প্রকাশ করে বললেন, কিন্তু বাবারা দেখো যেন চুরির দায়ে না পড়ি। মেলা ফ্যাচ ফ্যাচ না করে যান না, নাকে তেল দিয়ে শুয়ে থাকুন গে। মদনবাবু তাই করলেন। শুয়ে খুব পিচিক পিচিক করে হাসতে লাগলেন। হলঘরটা ভরে যাবে। দোতলা তিনতলার যা ফাঁকা আছে তাও আর ফাঁকা থাকবে না। এবার 4 তলাটা না তুললেই নয়। কেমন লাগলো গল্পটা? এই ধরনের গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।